বাসর ঘরে ঢুকতেই নববধূকে ছোট্ট একটি বাচ্চাকে দুধ পান করাতে দেখে হতভম্ব হয়ে গেল আফরিদ। মুহূর্তেই কেমন যেন অনুভূতি হলো, তার ঠিক বোধগম্য হলো না। শ্বাস আটকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে নববধূর সামনে দাঁড়ালো। নতুন বরের উপস্থিতি টের পেতে ভরকে গিয়ে কেঁপে উঠল অনামিকা। ছোট্ট বাবুটিকে দুধ পান বন্ধ করে শরীরের কাপড় ঠিক করতে নিতেই রাশভারী গম্ভীর স্বর শোনা গেল, বেবিটা কার? কেঁপে উঠল অনামিকা। নিশ্চুপ থাকতে দেখে ধমকে উঠল আফরিদ, বলো এটা কার বেবি? ঘোমটার ভেতর থেকে কম্পিত স্বরে বলল, আমার। প্রায় শ্বাস আটকে এলো অনামিকার। থমকে যায় আফরিদ। সত্যি বলছো? নীরবে মাথা নাড়ল অনামিকা। আর ইউ ম্যারিড? এবারও মাথা নাড়িয়ে সায় দিল। আফ্রিদের কি হলো কে জানে, আচমকা শক্ত করে গলা চেপে ধরতে ঘাবড়ে গিয়ে বাঁচার জন্য ছটপট করতে লাগলো অনামিকা। ভয় পেয়ে কোলের মধ্যে থাকা ছোট্ট বাচ্চাটি ভীষণ জোরে কেঁদে উঠল, কিন্তু দয়া মায়া হলো না আফ্রিদির। ছেলের ঘর থেকে চিৎকার চেঁচামেচি এবং গোঙানির শব্দ শুনতেই এক প্রকার ছুটে এলেন মহরিন চৌধুরী। বাচ্চাটিকে কোলে তুলে চেঁচিয়ে উঠলেন, এসব কি হচ্ছে আফ্রিদ? আমার সাথে এসব কি করলে তুমি? কি করেছি? এই মেয়েটা এখানে কি করছে? কি করছে মানে? ও তোমার স্ত্রী। স্ত্রী মাই ফুট। তোমরা সবাই আমাকে ঠকালে। ওকে ছাড়ো বলছি। আচমকা ধাক্কা দিয়ে মাকে রুম থেকে বের করে ডোর আটকে দিল আফরিদ। ভয়ে গুটিসুটি হয়ে কাঁপতে লাগলো অনামিকা। খামচে ধরল শরীরে জড়ানো ডালিম ফুল রাঙা শাড়িটি। খুব ভয়ঙ্কর দেখাচ্ছে আফ্রিদিকে। ফের গলা চেপে ধরতেই অনামিকার মাথা থেকে ঘোমটা পড়তেই বিস্ময় বিমূঢ় হয়ে গেল আফরিদ। বিস্মিত গলায় জিজ্ঞেস করলো, তুমি সত্যিই বিবাহিত? অশ্রুসিক্ত নয়নে অসহায় নেত্রে তাকালো অনামিকা। উত্তর দাও। ধৈর্য হারা হলো আফরিদ। পূর্বের ন্যায় নীরবে মাথা নাড়ল অনামিকা। নাম কি? ধমকে উঠল আফরিদ। কেঁপে উঠল অনামিকা। কি হলো? অ অ অনা বলতে দিল না, আরও জোরে গলা চেপে ধরল। আনারকলি? কিছু বলতে পারল না অনামিকা। জলপ্রপাতের ন্যায় দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো দুই গাল বেয়ে। বিস্মিত নয়নে আফরিদ তাকায়। মেয়েটার নাম আনারকলি হলে মন্দ নয়, তবে মেয়েটির সৌন্দর্য বর্ণনা করতে গেলে পাকা আনার কিংবা ডালিমের দানার মতো রক্তিম, আর যৌবন সে তো রক্তজবা কলির মতো অসম্ভব সুন্দর। আচমকা চোখের দিকে দৃষ্টি পড়তে ফের বিস্মিত হয়। মেয়েটির চোখের রং নীলাভ সবুজ। এই চোখের রং বেশ বিরল, তবে মন দিয়ে দেখলে মনে গেঁথে যাবে এতটাই সুন্দর, এতটাই মোহনীয় আর নজর কাড়া। শুধু তাই নয়, বড় বড় দুই চোখে অনেক গভীরতা, কি মায়া, কি জাদু, কি স্নিগ্ধ। যেন ওই নীলাভ সবুজ চোখজোড়া আশ্চর্য রকমের এক নীল পদ্ম কিংবা শালুক ফুল, আর লাল টুকটুকে রঙের শাড়িতে ডালিম ফুলের মতোই রাঙা লাগছে। ঠিক কোন ভাষায় প্রকাশ করবে অনামিকার রূপ সৌন্দর্য? এমন ভুবন মোহিনী অপরূপা সুন্দরী রূপবতী এর আগে কখনো চোখে দেখেনি আফ্রিদ। হ্যাঁ, এটা সত্যি কথা। ফরেনার মেয়েরাও হেরে যাবে অনামিকার রূপ সৌন্দর্যের কাছে। হাঁসফাঁস করে উঠল দেহ তনুমন। বিস্মিত নয়নে অপরূপা সুন্দরী অনামিকার দিকে প্রায় বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আফ্রিদ, ঠিক ওইভাবেই। সম্বিত ফিরতেই ধাতস্থ করল নিজেকে। নীরবতার অবসান ঘটল। যাকে দুধ পান করিয়েছ সে কে? আমার সন্তান। তুমি আগে থেকে বিবাহিত? কাঁপতে লাগলো অনামিকা। জজ্জি। আমাকে ঠকালে কেন? ভয়ার্ত দৃষ্টিতে তাকালো অনামিকা। তার প্রত্যুত্তরে অপেক্ষা না করে আচমকা হাত মুখ বেঁধে বেল্ট দিয়ে অনামিকাকে ইচ্ছে মতো প্রহার করতে লাগলো আফ্রিদ। যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে গেল অনামিকা। বেল্টের আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত এবং রক্তাক্ত করে ফেলল আফ্রিদ। সেও ঘেমে নিয়ে একাকার হয়ে হাঁপাতে লাগলো। যতক্ষণ পেরেছে ততক্ষণ অবধি প্রহার করেছে নববধূ অনামিকাকে। ডোর খুলে বেরিয়ে যেতে নিতে মুখোমুখি হলো মাহরিন চৌধুরীর। ওকে তুমি কি করেছো? চেঁচিয়ে উঠল মাহরিন চৌধুরী। পানিশমেন্ট কিসের? ঠকানোর। তুমি আদেও কোনো মানুষ? ডাউট আছে। যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না সে কখনো মানুষ হতে পারে না। তুমি একটা অমানুষ। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। বেরিয়ে গেল আফ্রিদ। মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে গেছে। ভেবেছিল কি আর হয়েছেটা কি, ভালো লাগছে না কিছুই। সিরিয়াসলি, সে সুদর্শন একজন পুরুষ হয়ে কিনা শেষমেশ এক বাচ্চার মাকে বিয়ে করেছে, এটা মানা যায়? এটা কি ডিজার্ভ করে সে? তার বন্ধুমহল থেকে শুরু করে পরিচিত আত্মীয় স্বজনরা কি ভাববে? ভেতরে ঢুকে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন মাহরিন চৌধুরী। অনামিকার অবস্থা দেখতেই আঁতকে উঠলেন। বকতে লাগলেন উচ্ছন্নে যাওয়া ছেলেকে। বাচ্চাটিও খুব কান্নাকাটি করছে, খিদে পেয়েছে বোধ হয়।
অনামিকা চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ বাদে গা কাঁপিয়ে জ্বর এলো। খুব খারাপ লাগলো মাহরিন চৌধুরীর। প্রথম দিনই এমনটা হবে ভাবতে পারেনি তিনি। জবুথবু হয়ে শীতে কাঁপতে লাগলো অনামিকা। দাঁতে দাঁত লেগে গেল। মেডিসিন খাইয়ে বাবুকে ঘুম পাড়িয়ে শুয়ে পড়লেন অনামিকার পাশে। রাত প্রায় ৩টা বাজতেই ডোরে করাঘাত পড়ল। ঘুম ভেঙে গেলেও ডোর খুললেন না মাহরিন চৌধুরী। করাঘাত বেড়ে গেল। বাধ্য হয়ে উঠে বসেন। অনামিকার কপালে হাত দিতেই চমকে ওঠেন। ভীষণ জ্বর এসেছে, একটুও কমেনি। থরথর করে কেমন কাঁপছে অনামিকা। দাঁতে দাঁত লেগে গেছে। এদিকে করাঘাতও কমছে না। বাড়ির লোকজন উঠে পড়বে সেই ভয়ে দ্রুত ডোর খুলে দিতেই টলতে টলতে ভেতরে ঢুকলো আফ্রিদ। এতক্ষণ লাগে ডোর খুলতে? আজ আবারও মদ গিলেছ? প্রতিদিনই তো গিলি। উচ্ছন্নে যাওয়া ছেলে কোথাকার, আমার চোখের সামনে থেকে চলে যাও বলছি। তুমি আমার রুমে কি করছো? তুমি বেরিয়ে যাও। আচ্ছা, তুমি কি পশু? এমনটা কেন মনে হলো তোমার? এভাবে মারলে কেন মেয়েটিকে? ও একটা ঠকবাজ প্রতারক। কি করেছে তোমাকে? ওর বাচ্চা আছে, বিয়ে হয়েছে, আবার আমাকে বিয়ে করলো কেন? চুপ করো অসভ্য ছেলে, খবরদার এটা কখনো কাউকে বলবে না। বলবো না মানে? সবাইকে বলবো। একদম চুপ। হঠাৎ করে বাচ্চাটি কেঁদে উঠল। দ্রুত কোলে তুলে নিলেন তিনি। যাও অন্য রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি আজ এখানে ঘুমোবো। আচমকা ধাক্কা দিয়ে মাকে বের করে দিয়ে ডোর বন্ধ করে ফেলল আফরিদ। বেশ কয়েকবার ডোর ধাক্কান তিনি, কিন্তু লাভ হলো না। গুটি গুটি পায়ে অনামিকার দিকে এগিয়ে গেল আফরিদ। দেখলো চিকন পাতলা লিপস্টিকে রাঙানো ঠোঁটগুলো কি সুন্দর করে কাঁপছে। নেশালো ঘোরে চোখ লেগে যায় আফ্রিদির। পরিহিত শেরওয়ানি খুলে বেডের উপরে বসলো। নিভু নিভু চোখে তাকিয়ে রইল অনামিকার দিকে। শীতে কাঁপছে অনামিকা, কিন্তু নেশালো চোখে তা দেখতে ভালো লাগছে আফ্রিদির। আনারকলি, এই আনারকলি। সায় দিল না অনামিকা। তবে আনারকলিকে কেন ডাকছে তা সে নিজেও জানে না আফ্রিদ। এই আনারকলি। এবারেও সায় দিল না অনামিকা। আচমকা কাছে টেনে আনতেই ঘুমু ঘুমু কম্পিত চোখে তাকাতেই, চোখের সামনে আফ্রিদকে দেখতেই ভয়ে চিৎকার করে উঠে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো অনামিকা, কিন্তু পারল না। শক্ত করে চেপে ধরল আফ্রিদ। ফের চিৎকার করতে নিতেই নিজের ঠোঁট দুটো এগিয়ে নিল অনামিকার কম্পিত ঠোঁট জোড়ার দিকে। তীব্র ব্যথায় যন্ত্রণায় সারা রাত কাতরাতে লাগলো অনামিকা। ফের গা কাঁপিয়ে জ্বর এলো। নিজের কাজ শেষ করে উদম শরীরে উপুর হয়ে ঘুমোচ্ছে আফ্রিদ। দিন দুনিয়ার খবর নেই তার। ভোরের আলো ফুটতে উঠে বসলো অনামিকা। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, আর থাকা সম্ভব হচ্ছে না। দেয়াল ধরে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিতে লাগলো। পানি পড়তেই সারা শরীর জ্বলে উঠল। শাওয়ারের পানির সাথে চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল। শরীরের তাপমাত্রা কিছুটা কমলো। শাওয়ার শেষে বুক অবধি একখানি টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে এক পা বের করতেই আচমকা মাথা ঘুরে পড়ে গেল অনামিকা। ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসলো আফ্রিদ। ঘুমু ঘুমু চোখে দেখলো ওয়াশরুমের সামনের নিচে পড়ে আছে অনামিকা। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। কি বুঝে বেড থেকে নামতেই উপলব্ধি করলো তার গায়ে কোনো পোশাক নেই। খেয়াল করলো অনামিকার শাড়ি, গয়না, গোপন বস্ত্রসহ সব বিছানার উপরে ছড়ানো ছিটানো। বুঝতে বাকি নেই নেশার ঘরে সেই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আকস্মিক ব্রহ্মতালু উত্তপ্ত হয়ে গেল। শরীরে পোশাক জড়িয়ে রক্তাক্ত অনামিকার গলা চেপে ধরে টেনে তুলতে আর্তনাদ করে উঠল। এত জোরে চেপে ধরল যে অনামিকার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে চোখ কোটর থেকে বেরিয়ে এলো। গলা কাটা মুরগির মতো সমানে গোঙাতে লাগলো অনামিকা, কিন্তু দয়া মায়া হলো না আফ্রিদির। বরং আরও জোরে জোরে চেপে ধরল। অনামিকা বুঝতে পারছে না এসে কোন পাপের শাস্তি পাচ্ছে। দোহাই লাগে, আমাকে মারবেন না, আমি সহ্য করতে পারি না, দয়া করে ছেড়ে দিন। নেশার ঘোরে আমার মাতাল হওয়ার সুযোগ নিয়েছিস তাই না? অশ্রুসিক্ত নয়নে দুই পাশে মাথা দোলালো অনামিকা। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আপনিই তো জোরপূর্বক। শাট আপ! কেঁপে উঠল অনামিকা। গলগল করে রক্ত ঝরছে মাথা থেকে। দয়া মায়া হলো না আফ্রিদির। যেন অসুরের শক্তি ভর করেছে তার উপরে। ড্রামা করছিস আমার সাথে? আচমকা আছাড় মারতে ভীষণ জোরে চিৎকার করে উঠল অনামিকা। শুনতে পেয়ে এক প্রকার দৌড়ে এলেন মাহরিন চৌধুরী। জোরে জোরে নক করলেন। বিরক্ত হয়ে ডোর খুলল আফ্রিদ। কি সমস্যা তোমার? সকাল সকাল বাসার মধ্যে এইসব কি শুরু করেছো তুমি? ও একটা সুবিধালোভী মেয়ে। চুপ করো অসভ্য ছেলে। এটা চুপ করার বিষয়? ওর গায়ে হাত তুললে কোন সাহসে? একদম ঠিক করেছি। মেয়েদের গায়ে হাত তোলার মতো কোনো পুরুষত্ব নেই। মেয়েদেরকে যে সম্মান করতে জানে না, তার পারিবারিক এবং ধর্মীয় শিক্ষার বড়ই অভাব। তুমি একজন নারীর সন্তান, কোনো এক নারীর ভাই, একজন নারীর স্বামী এবং কোনো এক নারীর বাবা হবে। তখন এই দৃশ্যগুলো তোমারও একদিন মনে পড়বে। তাচ্ছিল্য করল আফ্রিদ। দ্রুত অনামিকার কাছে ছুটে যেতেই দেখলো রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে।
ইস, 24 ঘন্টা না হতেই কি অবস্থা করেছে মেয়েটার। হঠাৎ শুনতে পেলেন বাচ্চাটি কান্না করছে। কি করবেন কিছুই বুঝতে পারলেন না। অপরিচিত জায়গায় এসেছে তাই বাচ্চাটিও কারো কাছে থাকতে চায় না। কোনো রকম ধরে অনামিকাকে বেডের উপরে তুললেন, দৌড়ে বেরিয়ে যান বাচ্চাটিকে আনতে। নিথর হয়ে পড়ে থাকা অনামিকার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আফ্রিদ। সহ্যই হচ্ছে না মেয়েটাকে। মেয়েটা দেখতে ভীষণ সুন্দর, আর মেয়েটার নাম যত সুন্দর, কিন্তু মেয়েটার মন মানসিকতা খুবই বাজে কুৎসিত। কিভাবে পারলো তার মাতাল হওয়ার সুযোগ নিতে? সে না হয় মাতাল ছিল, কিন্তু মেয়েটা তো সজ্ঞানে ছিল। দোষারোপ করতে লাগলো অনামিকাকে। ভীষণ খিদে পেয়েছে বাচ্চাটির। ব্রেস্ট ফিডিং করাতে লাগলো। নিস্তেজ হয়ে রইল অনামিকা। কপালের আঘাতপ্রাপ্ত স্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দিলেন। হঠাৎ বার দুয়েক বমি করে সেন্স হারিয়ে ফেলল অনামিকা। ঘাবড়ে গেলেন মাহরিন চৌধুরী। দ্রুত হসপিটালে নিয়ে গেলেন অনামিকাকে। তার অবস্থা ভালো নয়। হসপিটালে 3 দিন চিকিৎসাধীন রয়েছে অনামিকা। অথচ একটিবারও আফ্রিদ এসে দেখে গেল না। খারাপ লাগলেও কিছু বলল না অনামিকা। তার ভাগ্যটাই যে এমন। কথায় আছে না, একটা মেয়ে সুন্দর হওয়ার চাইতে তার ভাগ্য সুন্দর হওয়া জরুরি। আসলেই ঠিক, ভাগ্য সুন্দর না হলে কিছুই সুন্দর হয় না। যার ভাগ্য যত ভালো সেই জীবনে তত বেশি সুখী। দীর্ঘশ্বাস ফেলল অনামিকা। অপরিচিত পরিবেশে আসায় বাচ্চাটিও কারো কাছে থাকতে চাইছে না। সারাক্ষণ কান্নাকাটি করছে। শরীরের অসুস্থতায় অনামিকা নিতে পারে না। আরও 2 দিন হসপিটালে রাখার পর বাসায় নিয়ে আসে। আফ্রিদির রুমে যেতে বললে নাকচ করে দিল অনামিকা। কিন্তু মাহরিন চৌধুরীর একটাই কথা, যত যাই হোক একই রুমে থাকতে হবে দুজনকে। বিছানা আলাদা করা যাবে না। লন্ডন থেকে এসে মায়ের বিজনেসে মন দিল আফ্রিদ। সপ্তাহখানিক ধরে অফিসে আসা যাওয়া করছে। রাতে অফিস থেকে বাসায় ফিরতেই দেখল অনামিকার বাচ্চাটি বেডের উপরে বসে খেলছে। তবে আশেপাশে অনামিকাকে দেখা গেল না। বাবুটি হঠাৎ বেডের উপরে প্রস্রাব করে দিল। চিৎকার করে মাকে ডাকতেই অনামিকা সহ মাহরিন চৌধুরী ঘাবড়ে গিয়ে এক প্রকার ছুটে এলেন। কি হয়েছে? বেড নষ্ট করে ফেলেছে বেবিটা। আতঙ্কিত হলো অনামিকা। ভয়ে শরীরে কাঁপন ধরে গেল। চিন্তার কিছু হয়নি, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। আর আমি পেপার দিয়ে চেপে দিচ্ছি। তুমি ভাবলে কি করে আমি এখানে ঘুমোবো? না ঘুমোলে রাস্তায় গিয়ে ঘুমোও। বাচ্চাটিকে কোলে তুলে দ্রুত বেরিয়ে যান তিনি। না জানি ছোট্ট বাচ্চাটিকে আবার কি করে বসে উচ্ছন্নে যাওয়া ছেলেটা। ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে যেতে নেয় অনামিকা। আচমকা পেছন থেকে ঘাড় চেপে ধরল আফ্রিদ। আর্তনাদ করে উঠতেই শুনতে পেল, এটা গ্রাম পেয়েছিস? কাঁপতে লাগলো অনামিকা। ও ছোট মানুষ, না বুঝে করে ফেলেছে, আজকের জন্য মাফ করে দিন। বাচ্চা পালতে না পারলে নিলি কেন? টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। অসহায় নেত্রে তাকালো অনামিকা। সে তো ইচ্ছে করে নেয়নি। ওই মানুষটাই তো জোর করে। এইসব মায়া কান্না আমাকে দেখাবি না। ধাক্কা দিতে ফ্লোরে আছড়ে পড়ে কোমরে ব্যথা পেল অনামিকা। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে। রাগে গজগজ করলো আফ্রিদ। মানে হয় এইসবের? কোথা থেকে একটা মেয়েকে ধরে এনে তাকে টেলিফোন করে এমার্জেন্সি লন্ডন থেকে এনে কোনো কথাবার্তা ছাড়াই হুট করে তার সাথে বিয়ে পড়িয়ে দিল। মেয়েটার সম্পর্কে সে কিছুই জানে না। মেয়েটা বিবাহিত, তার নাকি আবার একটা বাচ্চাও আছে। তার মতো সুদর্শন একটা ছেলে কি না শেষমেশ এক বাচ্চার মাকে বিয়ে করেছে। আর এটা তার বন্ধু মহলেরা জানলে কি বলবে? ছি ছি, মান সম্মান সব শেষ। এদিকে দেখো, একটা জঙ্গল মেয়ে বাচ্চাকে দিয়ে পুরো বেড নষ্ট করে ফেলেছে। এখন ঘুমাবে কিভাবে সে? লাথি মারল একটা ফুলদানিতে। মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শুনতে পেয়ে কেঁপে উঠল অনামিকা। মানুষটা তার ঘাড় এমনভাবে চেপে ধরেছে যে চামড়া ভেদ করে নখ ঢুকে গেছে। চামড়া ছিল, ভীষণ ব্যথা হচ্ছে। খুব কান্না পেল অনামিকার। সবাই বলে সে খুবই সুন্দরী, মারাত্মক অপরূপা সুন্দরী। অবশ্য এটা অস্বীকার করার কিছু নেই। সৃষ্টিকর্তা প্রদত্ত সে ভীষণ সুন্দরী। তার এত সুন্দর শরীরে কোথাও একটা দাগও ছিল না। কিন্তু মানুষটার সাথে বিয়ে হতে না হতেই তার সারা শরীর নষ্ট করে ফেলেছে। নিজের শরীরে কালশিটের দাগগুলোর দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল অনামিকা। 1 সপ্তাহ না হতেই তার শরীরের এই কি হাল করে ফেলেছে হৃদয়হীন মানুষটা। বেল্ট দিয়ে পিটিয়ে মাখনের মতো সুন্দর শরীরটাকে কালশিটে বানিয়ে ফেলেছে। প্রায় অনেকক্ষণ হলো বাচ্চাটিকে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো অনামিকা। তার কাঁধের উপরে ঘুমিয়েছে বাচ্চাটি। অনেক রাতও হয়েছে। এক পলক তাকায় ছোট্ট বাচ্চাটির মায়াভরা মুখের দিকে। আজ তার বাবা থাকলে এমন জীবন হতো না তাদের দুজনের। মানুষটা খুব খারাপ, খুব ভীষণ খারাপ, নয়তো তাদের ছেড়ে চলে গেল কেন? টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো 2 চোখের কোণ বেয়ে। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যাও অনামিকা। কোথাও খালি রুম থাকলে আমাদের একটু ঘুমোতে দিন। কোথাও ঘুমোবে মানে? পাগল হয়েছো? এক রুমে ঘুমাবে।
ফের চোখের জল গড়িয়ে পড়ল। আম্মা উনি, যাই হোক স্বামী তো, আর যত যাই হোক স্বামী স্ত্রী বিছানা আলাদা করতে নেই। কিছু বলতে পারল না অনামিকা, বুক ঠেলে কান্না এলো নলকূপের চাপের মতো। পরিস্থিতির কাছে অসহায় বোধ করল সে। এখন ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। বলছি, মানুষ এর চেয়ে আরও বেশি কষ্টের থেকেও সংসার করে। শ্বশুরবাড়িতে সব নিজের ইচ্ছায় চলে না, কিছু স্যাক্রিফাইস করতে হয়। সে যাই হোক, যত যাই হোক হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা জরুরি। আলাদা থাকলে মনের মিল ভালোবাসা সব কমে যায়। তাই বলছি এই কয়টা দিন মানিয়ে নাও। অসহায় নেত্রে তাকালো অনামিকা, টুপটুপ করে আবারও চোখের জল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। আশা ছাড়তে নেই অনামিকা, ঝরে পড়ে ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। তাই একটুতে ভেঙে পড়ো না, ধৈর্য ধরো, অপেক্ষা করো, আল্লাহ উত্তম কিছু দান করবেন আমার বিশ্বাস। আর একটু কষ্ট করো, দেখবে তোমার কষ্টের ঘামে নোনা পানিতে একদিন জন্ম নেবে সফলতার বীজ। আর এটা ভুলে গেলে চলবে না, তোমার ফেরার সকল পথ চিরতরে বন্ধ হয়ে গেছে কিন্তু। রুমের সামনে এসে প্রায় অনেকক্ষণ হলো দাঁড়িয়ে রইল অনামিকা, কিন্তু ভয়ে ভেতরে ঢুকতে পারছে না। মানুষটা যদি আবার তাকে মারে তাহলে, সে মরে গেলে তার বাচ্চাটির কি হবে? বাচ্চাটির জন্যই তো সে মরতে পারে না, নয়তো অনেক আগে পরপারে চলে যেত। আর সে মরে গেলে তার বাচ্চাটি আদেও বাঁচবে তো? কার কাছে থাকবে? কে তাকে পেলে পুষে বড় করবে? মা ছাড়া সন্তানেরা বাঁচে না, বাঁচলে সেই বাঁচার মতো বাঁচা হয় না। মা মানে ছায়া, আর ছায়া ছাড়া দেহ হয় না। ছায়া সরে গেলে দেহের অস্তিত্ব থাকে না। কেঁপে উঠল অনামিকা। বাচ্চাটিকে ছেড়ে সে মরতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। পেছন পেছন এলেন মাহরিন চৌধুরী। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? চমকে উঠে মাথা নুইয়ে রাখলো অনামিকা। ভেতরে যাও। ভয়ে ভয়ে পা ফেলে ভেতরে ঢুকলো। দেখলো রুমের মধ্যে আফরিদ নেই। বেডের উপরে একটি মোটা কাঁথা বিছিয়ে দিলেন মাহরিন চৌধুরী। এখন ঘুমাও, কাল ওয়াল ক্লথ এনে দেব। আর কারো ইচ্ছে হলে ঘুমাবে, না হয় রাস্তায় থাকবে। খবরদার, তুমি তোমার রুম বিছানার অধিকার ছাড়বে না, বুঝেছো? মাথা নাড়ায় অনামিকা। কেউ যদি তোমাকে নিচে ঘুমোতে বলে, তুমিও তাকে বলে দিও তোমার অভ্যেস নেই, সে যেন নিজেই নিচে ঘুমোয়। ব্যালকানি থেকে শুনতে পেয়ে দাঁতে দাঁত চাপলো আফরিদ। শুয়ে পড়ো। লাইট অফ করে ডোর ভিড়িয়ে চলে গেলেন তিনি। ভয়ে কাঁপতে লাগলো অনামিকা। দোয়া দরুদ যা আছে সব অনর্গল পাঠ করতে লাগলো। ব্যালকানিতে দাঁড়িয়ে রইল আফরিদ, মাথা ঠিক নেই তার। অনামিকা আর তার বাবুটাকে সহ্য হচ্ছে না, ভীষণ ঘুম পেয়েছে। রুমে ঢুকে সোফায় ঘুমোতে নিতেই দেখলো জায়গাটা খালি। অবাক হলো আফরিদ, একটু আগেও তো দেখলো সোফাটা এখানেই ছিল, তাহলে গেল কই? নিশ্চয়ই তার মা সরিয়ে নিয়েছে। রাগে জেদে মেরে ফেলতে ইচ্ছে করলো মা ছেলে দুজনকেই। কি জানি কার পাপ তার গলায় নিয়ে ঝুলছে। ফের ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো, কিন্তু মশার কামড়ের জন্য দাঁড়াতে পারলো না। মশার আওয়াজ তার সঙ্গে শত্রুতামি শুরু করেছে। এক প্রকার বাধ্য হয়ে বেডের এক কোণা শুয়ে পড়ল। এক পলক তাকালো অনামিকার দিকে। মারাত্মক সুন্দরী, ঠিক আনারকলি নামটার মতোই। কি জানি কে রেখেছে নামটা, বাট একদম পারফেক্ট। কিন্তু মেরে ফেলতে ইচ্ছে করছে আনারকলিকে। দাঁতে দাঁত চেপে চোখ বুজল। চোখ লেগে আসতেই প্রায় 1 ঘন্টা খানিক পর আচমকা চিৎকার করে কেঁদে উঠল বাচ্চাটি। ধরফড়িয়ে জেগে উঠতেই অনামিকা দেখল আফ্রিদের পিঠের নিচে চলে গিয়েছে বাচ্চাটি। আফ্রিদ নিজেও জেগে উঠল কান্নার শব্দে। বিরক্তি নিয়ে তাকিয়ে রইল মা ছেলে দুজনের দিকে। ঘাবড়ে গিয়ে বাচ্চাটির কান্না থামানোর চেষ্টা করলো অনামিকা। ঘুমোতে দিবি না তোরা মা ছেলে? আপনি ঘুমান। নাটক শুরু করেছিস রাতের বেলায়? আসলে ব্যথা পেয়েছে ও, আমি ওর কান্না থামানোর চেষ্টা করছি, আপনি শুয়ে পড়ুন। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল আফরিদ। ভয়ে গলা শুকিয়ে এলো অনামিকার। শুকনো ঢোক গিল, ওইভাবেই বসে রইল আফরিদ। খুব কান্না করতে লাগলো বাচ্চাটি, মুখে দুধ দিলেও নিল না। বিরক্তি নিয়ে শুয়ে পড়ল আফরিদ, কিন্তু এক ফোঁটাও ঘুমোতে পারল না। রাগে জেদে উঠে এসে আচমকা অনামিকার ঘাড়ের পেছন দিয়ে চুলের মুঠি চেপে ধরল। 2 গালে 2টো থাপ্পড় মারল। আচমকা আক্রমণে হতভম্ব হয়ে গেল অনামিকা। পৃথিবীতে এত মানুষ থাকতে কার পাপ নিয়ে আমার ঘাড়ে ঝুলেছিস? অশ্রুসিক্ত নয়নে তাকায় অনামিকা। ও কারোর পাপ নয়। মুখে মুখে তর্ক করছিস? কষিয়ে আরও একটা থাপ্পড় মারল গালে। ভন ভন করতে লাগলো অনামিকার মাথা মুন্ডু। বাচ্চাটির কান্নার বেগ বাড়ল। ডুকরে কাঁদতে নিয়েও কান্নাটা গিলে নিল অনামিকা। সারা রাত ঘুমোতে দিলি না তোরা। বাচ্চাটিও যে কি আস্তে কাঁদছে না, একদম জোরে জোরে মাইকের মতো কাঁদছে। অনেক কষ্টে মুখে দুধ দেওয়ার পর কান্না থামলো, তবে ভেতর থেকে কেঁপে কেঁপে উঠে হিচকি বেরিয়ে আসছে। অনামিকা বুঝতে পারলো ভীষণ ব্যথা পেয়েছে বাচ্চাটি। বাম হাতটা ফুলে নীল হয়ে গেছে।
নতুন বউকে দেখার জন্য প্রায় সন্ধ্যার দিকে আফ্রিদির মামি লায়লা খাতুন এবং তার মামাতো বোন নাবিলা এসেছে বাসায়। ওনাদেরকে অনামিকা চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দিলেন মাহরিন চৌধুরী। অনামিকাকে ভালো লাগলো না নায়লা খাতুনের। একে তো মারাত্মক সুন্দরী, তার উপর চেয়েছিলেন ওনার মেয়েকে এ বাড়ির বউ বানাবেন, কিন্তু তার আগেই আফ্রিদি বিয়ে শাদী করে সন্তানও জন্ম দিয়ে ফেলেছে, ভাবতেই রাগ হচ্ছে ওনার। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওনাদের সামনে অনামিকাকে উপস্থাপন করলেন মাহরিন চৌধুরী। হঠাৎ আফ্রিদির মামাতো ভাই নিশানও ছুটে এলো। সোফায় বসে কথা বলছে সবাই, আর বাচ্চাটিকে কোলে নিয়ে নীরব হয়ে ওনাদের পাশে বসে রইল অনামিকা। নিশান যে, আমিও এসে পড়েছি ফুপি, খুব খুশি হলাম, এমনিতেই তো আসতে চাও না। নতুন ভাবিকে দেখতে চলে এলাম ফুপি, খুব ভালো করেছো। সোফায় বসলো নিশান। হঠাৎ অনামিকার দিকে দৃষ্টি পড়তে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আফ্রিদির বউ এত সুন্দর হবে ভাবতেই পারেনি নিশান। অনামিকার পাশে এসে বসলো। আমি আপনার ছোট দেবর। সৌজন্যমূলক মৃদু হাসল অনামিকা, কিন্তু কিছু বলল না। তার সাথে কথা বলার জন্য উসখুস করল নিশান। বেবিটা কার ফুপি? আফ্রিদির। ওমা, শুনলাম বিয়ে করেছে, বেবির কথা তো শুনিনি। আর বলো না, ওরা বিদেশে লাভ ম্যারেজ করে বাবু হওয়ার 5 মাস পর বউ নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। মাথা নিচু করে রাখলো অনামিকা। কথাগুলো শুনতে পেল আফ্রিদ। অফিস থেকে ফিরলো মাত্রই, তবে চুপ রইল। বেবিটা খুব সুন্দর ফুপি, মাশাআল্লাহ। আফ্রিদ ভাইয়ার মতোই দেখতে। তা বেবির নাম কি ভাবি? আফিক। মুগ্ধ হলো নিশান। কি সুন্দর চিকন মিষ্টি মিহি মধুময়ী কণ্ঠস্বর মেয়েটির। বাহ, খুব সুন্দর নাম তো। বাবুকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো নিশান। এত কিউট বাবুটি যে আদর না করে কেউ থাকতেই পারবে না। একদম গুলুমুলু মায়ের মতো সুন্দর এবং আদলও। রুমে চলে গেল আফরিন। ভীষণ জিদ হচ্ছে তার। নিশানের সাথে হেসে হেসে কথা বলছে অনামিকা, কিন্তু কেন জানি ব্যাপারটা ভালো লাগলো না তার। আতঙ্কিত হয়ে রইল অনামিকা। গম্ভীর মুখে তীক্ষ্ণ চোখে বার কয়েক আফরিদ তাকে লক্ষ্য করছিল। আজ রাতে কি হবে কে জানে। আনারকলি, এই আনারকলি, ঘাবড়ে গেল অনামিকা। যেটার জন্য ভয় পাচ্ছে ঠিক সেটাই হলো। ভয়ে গলা শুকিয়ে গেল। মহারিন চৌধুরী অবশ্য লক্ষ্য করলেন না কিছু। নায়লা খাতুনের সাথে কথা বলায় ব্যস্ত তিনি। আফিককে কোলে নিয়ে আদর করতে লাগলো নিশান। ঠিক কতগুলো চুমু খেয়েছে বাবুটির গালে তা নিশান নিজেও জানে না। উঠে গেল অনামিকা, ভয়ে ভয়ে রুমে ঢুকলো। ডেকেছিলেন? মিহি এবং কোমল স্বরে। বিছানার উপরে নোংরা করে রেখেছো কেন? তুমি জানো না অপরিষ্কার অপরিচ্ছন্নতা এবং আগোছালা রুম দেখতে পছন্দ করি না আমি? তখন ড্রেস পাল্টে নতুন শাড়ি পরেছিল, তাই বিছানার উপর রেখেছিল। এটার জন্য এইভাবে চেঁচাতে হয়? সে তো ভয় পেয়ে গিয়েছিল, দ্রুত ড্রেসগুলো সরিয়ে রেখে দিল। ভয়ে ভয়ে বেরিয়ে যেতে নাই, অর্থাৎ আফ্রিদির চোখের আড়াল হওয়া। কোথায় যাচ্ছ? ঘাবড়ে গেল অনামিকা। কিছু লাগবে আপনার? অনামিকার দিকে তাকিয়ে আফ্রিদ। দেহে নতুন শাড়ি, নতুন গয়নাগাটি, হালকা পাতলা সাজসজ্জাও করেছে। খোপায় তাজা বেলি ফুলের মালা, দেখতে খুবই মিষ্টি লাগছে। বেলি ফুলের সুবাস আসছে অনামিকার শরীর থেকে। চোখ সরাতে পারল না আফ্রিদ। রূপ দেখাতে যাচ্ছ? বাবুর কাছে যাচ্ছি। আপনার কিছু লাগলে বলুন, চা কফি কিছু পান করবেন? নিশ্চয়ই বাবুর কথা বলে নিশানের সাথে এখন হেসে হেসে কথা বলবে। কেন জানি ভালো লাগলো না আফ্রিদির। সারা রুম নোংরা করে রেখেছো, জলদি গোছাও। চারিদিকে তাকালো অনামিকা। সব কিছু ঠিকঠাকই আছে, কোথাও কোনো নোংরা নেই, আগোছালাও নেই। অনামিকা নিজেও অপরিষ্কার অপরিচ্ছন্নতা কিংবা আগোছালো কিছুই পছন্দ করে না। সে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হয়ে গুছিয়ে থাকতে ভীষণ পছন্দ করে। আফিক কান্না করছে ভাবি, ওকে নিয়ে যাও, চেঁচিয়ে ডেকে বলল নিশান। জানে পানি ফিরে পেল অনামিকা, দ্রুত বেরিয়ে যেতে নাই। দাঁড়াও, থমকে দাঁড়ায় অনামিকা। আবার কি? আফিককে? আমার ছেলের নাম। বাহ, একটা লাভ ম্যারেজের নাটক সাজিয়েছো, তাই বলে নামটাও আমার সাথে মিলিয়ে রাখবে? এত বুদ্ধি কোথায় পেলে তুমি বলো তো? আপনার নামের সাথে মিলিয়ে রাখতে যাবো কেন? আর নামটা আমি আমার আসল নামের সাথে মিলিয়ে রেখেছিলাম ছোটবেলায়। হয়তো কাকতালীয়ভাবে আপনার নামের সাথে মিলে গেছে। তার মানে এই নয় যে আপনার নামের সাথে মিলিয়ে রেখেছি। তোমার সাহস তো দেখছি অনেক, আমার মুখে মুখে তর্ক করছো। তর্ক করিনি, সত্যি কথা বলেছি। চোয়াল শক্ত করলো আফরিদ। আচমকা চুলের মুঠি ধরতে নিতেই নক করে রুমে ঢুকে গেল নিশান। অপ্রস্তুত হলো দুজনে। সরে দাঁড়ালো আফরিদ। জানে পানি ফিরে পেল অনামিকা। লোকটা এখন তাকে কি করতে নিয়েছিল? সরি তোমাদের বিরক্ত করবার জন্য। বেবি কাঁদছে, আমার কাছে দিন। আফিককে কোলে তুলে নিল অনামিকা। এক পলক তাকিয়ে বেরিয়ে যায় নিশান। দুজনকেই দারুণ মানিয়েছে। আফ্রিদির পাশে অনামিকাকে পারফেক্ট লাগছে। আফ্রিদকে দেখতেই আচমকা কোলে যাওয়ার জন্য কেঁদে উঠল আফিক।
ইগনোর করে ওয়াশরুমে ঢুকে গেল সে। মনটা মলিন হয়ে গেল অনামিকার। আরও জোরে কেঁদে উঠল আফিক। কেন জানি অনামিকার খুব খারাপ লাগলো। বাচ্চাটিকে একটু কোলে নিলে কি এমন হতো? চোখ জোড়া ছলছল করে উঠল। আজ বাচ্চাটির বাবা থাকলে এমন দিন দেখতে হতো না। নিশ্চয়ই তিনি খুব আদর করতেন ছেলেকে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিছানায় শুয়ে মুখে দুধ দিতেই কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল আফিক। অনামিকার চোখও লেগে এলো। ওয়াশরুম থেকে বের হয়ে অনামিকাকে এই অবস্থায় দেখতে চোখ সরিয়ে নিল আফ্রিদ। খুব রাগ হলো তার। হঠাৎ রুমে ঢুকলেন মাহরিন চৌধুরী। মাকে ইগনোর করে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো আফ্রিদ। অনামিকাকে জাগিয়ে তুলতেই ব্যালকানি থেকে রুমে এসে ঢুকলো। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ডিনার করবে, তুমিও আসো। ওর খাবার রুমে দিয়ে যাও। কেন? মৌন রইল আফ্রিদ। শোনো, নিজের মধ্যে সম্পর্ক যেমনই হোক না কেন, কখনোই বাইরের কাউকে বুঝতে দেওয়া যাবে না, অর্থাৎ বুঝতে দেবে না। আশা করি তোমরা দুজন আমার মান সম্মান রাখবে, এর অন্যথা যেন না হয়। হাত ধরে নিয়ে গেলেন অনামিকাকে। ভালো লাগলো না আফ্রিদির। সবাই একসঙ্গে খেতে বসলো। শাশুড়ি মায়ের হাতে হাতে টুকটাক এগিয়ে দিতে লাগলো অনামিকা। ভীষণ খুশি হলেন তিনি। আফ্রিদ দুর্ব্যবহার করলেও তার মা মানুষটা ভীষণ ভালো। শ্বশুর আর ননদের মুখ গম্ভীর থাকে সব সময়। অনামিকা বুঝতে পারে তাকে শাশুড়ি মা ছাড়া আর কেউই পছন্দ করে না, করার কথাও না। হুট করে এসে পড়ল আফ্রিদির কাকি মোর্শেদা খাতুন এবং কাকাতো বোন মীরা। দুজনে বেড়াতে গিয়েছিল, সবেই ফিরল। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেতে বসলো। অনামিকার সাথে পরিচয় করিয়ে দিল দুজনকে। ব্যাপারটা ভালো লাগলো না মা মেয়ে দুজনেরই। আফ্রিদির বিয়ের কথাটা মানতে পারলেন না মোর্শেদা খাতুন। কিছুক্ষণ পর আফ্রিদও খেতে বসলো, তবে সবটা সময় নীরব রইল। সবার সাথে টুকটাক মজার মজার কথা বলছে নিশান। হঠাৎ নিশানের একটা কথায় মৃদু হেসে উঠল অনামিকা, আর তা দেখে ফেলল নিশান। এই যে ম্যাম, এইভাবে কেউ হাসে? পাগল হয়ে যাব তো। নিশানের এই কথায় সবাই অনামিকার দিকে তাকাতেই অপ্রস্তুত বোধ করল সে। বুঝতে পারেনি এমন কিছু বলে ফেলবে নিশান। মুহূর্তেই হাসি থেমে যায়, আমতা আমতা করতে লাগলো। চোয়াল শক্ত করলো আফ্রিদ। বাড়াবাড়ি রকমের অসহ্য লাগলো ব্যাপারটা। এক বাচ্চার মায়ের প্রতি এইভাবে ইমপ্রেস হওয়াটা কেমন ম্যানার্সের সাথে যায় বুঝে পায় না আফ্রিদ। ওই মেয়েটাকেও আছে খুব ভালো করে বোঝাবে এত হাসি কোথায় থেকে আসে। আতঙ্কিত হয়ে রইল অনামিকা। আফ্রিদ চুপ করে আছে মানে ঝড়ের পূর্বাভাস। শাশুড়ির হাতে হাতে টেবিল গুছিয়ে ভয়ে ভয়ে রুমে ঢুকেই দেখলো দাঁড়িয়ে আছে আফ্রিদ। ঘাবড়ে গিয়ে ভয়ার্ত চোখে তাকালো অনামিকা। ইয়াং ছেলেদের দেখলে বুঝি খুব হাসি পায় তোর, তাই না? ভয়ে গুটিয়ে গেল অনামিকা। এত হাসি কোথায় থেকে আসে? আসলেই। আচমকা চিবুক চেপে ধরতে আর্তনাদ করে উঠল অনামিকা। চিরদিনের জন্য তোর হাসি গায়েব করে ফেলবো। ছুঁড়ে মারতে ফ্লোরে আছড়ে পড়ে বাজেভাবে কোমরে এবং পায়ে ব্যথা পেল অনামিকা। শুয়ে পড়ল আফ্রিদ। আজও বাচ্চাটিকে মাঝখানে দিয়েছে। কাল রাতে একবার দুর্ঘটনা ঘটেছে। মাথায় জ্ঞান বুদ্ধি নেই? ভয়ার্ত চোখে তাকালো অনামিকা। ওকে ওই পাশে দাও, নিচে পড়ে যাবে। দিতে বলেছি। বাবুকে ওই পাশে দিয়ে লাইট অফ করে মাঝখানে শুয়ে পড়ল অনামিকা। খুব ভয় করছে তার, আবার কখন না জানি বেল দিয়ে মারামারি শুরু করে দেয়। জড়সড় হয়ে বাবুর দিকে চেপে শুয়ে রইল, কিন্তু ঘুম আসলো না আফ্রিদির। সারা রাত অনামিকার শরীর থেকে আসা বেলি ফুলের সুবাসে দম আটকে রইল। কেন জানি সরিয়ে দিতেও মন চাইল না।